চলুন আজকে আমরা একজন ম্যাডাম যিনি এসএলএসটি 11-12-এর ইন্টারভিউ দিয়ে এসেছিলেন ইস্টার্ন জোন অর্থাৎ বর্ধমানে। আজকে আমরা সেই ম্যাডামের ইন্টারভিউর অভিজ্ঞতার কথা শুনে নেব এবং ম্যাডাম আপনাদেরকে সাজেশন দিয়েছেন আপনারা কিভাবে প্রিপারেশন নিলে 9-10-এ যে ইন্টারভিউ আমরা দিতে চলেছেন সেটা সফল হবেন। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করেছিলাম যে ম্যাডাম, যে সমস্ত ছেলে মেয়ে 9-10 ইন্টারভিউ দিতে যাবে তাদের সাহায্যের জন্য আপনি যদি আপনার ইন্টারভিউর অভিজ্ঞতার কথা একটু শেয়ার করেন তাহলে খুবই ভালো হতো। ম্যাডাম কিন্তু আমার আবেদনে সাড়া দিয়েছেন। তাই এখানে যে সমস্ত স্যার ম্যাডাম তাদের নিজের ইন্টারভিউ অভিজ্ঞতার কথা শেয়ার করছেন প্রত্যেককে আমার তরফ থেকে, এবং যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী ইন্টারভিউ দিতে যাবেন এবং যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের তরফ থেকে আজকে সেই সমস্ত স্যার ম্যাডামকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা যে আপনারা আজকে খুবই একটা ভালো কাজ করছেন। আপনাদের অভিজ্ঞতা নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে যদি আগামী দিনে এই 9-10-এর স্টুডেন্টরা সফল হতে পারে তাহলে তার থেকে ভালো খবর আর কিছু হবে না। চলুন তাহলে আজকে আমরা ম্যাডামের সেই ইন্টারভিউর অভিজ্ঞতার কথা একটু শুনে নিই। নমস্কার, আমি পৌলমী মণ্ডল। আমার ক্লাস 11-12-এর ইন্টারভিউ হয়েছিল 26শে ডিসেম্বর। আমি ইস্টার্ন জোন থেকে ইন্টারভিউটা দিয়েছিলাম, বর্ধমান রিজিওনাল অফিস থেকে। এবার আমি এখানে কিছু আমার ইন্টারভিউ নিয়ে একটু অভিজ্ঞতা শেয়ার করছি। প্রথমত আমাদের বর্ধমান জোনে দুটো টেবিল ছিল। আমার 8 নম্বর টেবিলে ইন্টারভিউটা ছিল। আমরা মানে আমার ফার্স্ট হাফে ইন্টারভিউ ছিল এবং আমাদের একটু ইন্টারভিউ টাইমিংটা মানে একটু সময় নিয়ে মানে ম্যাক্সিমাম সমস্ত ক্যান্ডিডেটকেই মিনিমাম টাইম 16 থেকে 17 মিনিট করে ইন্টারভিউ বোর্ডে রাখা হচ্ছিল। তো যাই হোক, আমি ইন্টারভিউ বোর্ডে যাই। আমি মেনলি 4টে ডেমনস্ট্রেশন তৈরি করে নিয়ে গেছিলাম এবং প্রায়োরিটির দিক থেকে আমার যদি চয়েস যদি না দিত, আমি ঠিক করেই নিয়ে গেছিলাম যে আমি ক্লাস 11-এ আমাদের উদ্ভিদী অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপ যেটা রয়েছে আর কি, মেনলি যেটা আগ্নেয় উদ্ভিদ, আমাদের 11-এ উদ্ভিদী অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপ হিসাবে দেওয়া রয়েছে, ওইটাই পড়াবো ঠিক করেছিলাম। আর ওটা যদি চেঞ্জ করতে বলে বা কিছু, তাহলে আমি ওই জীববৈচিত্র্যের যে পরিমাপ পদগুলো রয়েছে, যেমন ওই জিনগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, ওই বিষয়টা আলফা বিটা গামা ওই বিষয়টা পড়াবো ঠিক করেছিলাম। আমি মেনলি 4টে টপিক ঠিক করে নিয়ে গেছিলাম, এই দুটো ছাড়াও বৈপরীত্য উত্তাপ আর বাস্তুতান্ত্রিক পিরামিড। কিন্তু আমার প্রথম প্রায়োরিটি ছিল উদ্ভিদী অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপ, তারপরে জীববৈচিত্র্যের পরিমাপ। তো যাই হোক, আমি প্রথমে যাই। তো আমাকে প্রথমেই ওনারা বলেছিলেন যে আপনি ডেমোটা ঢোকার সঙ্গে সঙ্গেই পরিচয় জানতে বলেন, নিজের সম্পর্কে বলতে বলেন। আমি সেটা বলি, তারপরে বলে আপনি কি ডেমো করাবেন সেটা করাতে থাকুন। তো আমি ওই চ্যাপ্টার হিসাবেই শুরু করেছিলাম, ওই চ্যাপ্টারের নাম দিয়ে শুরু করেছিলাম। আর ওটা শুরু করার সঙ্গে সঙ্গে আমি, যেহেতু ওই চ্যাপ্টারটার নাম ছিল উদ্ভিদী অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপ, ওটা বলি এবং তারপরে আগ্নেয় উদ্ভিদ কি সেটা বলি। কিছু ছবি আঁকতে থাকি। তারপরে এটার যে বিভিন্ন ভাগগুলো, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, ব্যাথোলিথ, এইগুলো আর কি, মানে প্রথমে লেন্স আকৃতি এইভাবে আমি আলাদা আলাদা করে ভাগ করি। তারপর ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, ব্যাকোলিথ, এগুলো সব যেরকম আর কি আছে আমাদের, সেইভাবে মানে আমি ওই ছকটা বানাই। ছকটা বানানোর সঙ্গে সঙ্গে আমাকে বলে, এবং ছকটা বলতে বলতে দু একটা ছবি আঁকতে থাকি। তারপরে এবার আমি বোর্ডটা ছোট ছিল, তো আমি এবার বোর্ডটা মুছছি, একদিক থেকে মুছছি, লিখছি, এরকম করছিলাম। তখন আমাকে বলা হয় যে বোর্ড আপনি মুছবেন না, আর যেটুকু মুছে ফেলেছেন সেটা আবার পুনরায় বোর্ডে লিখে দিন। তো তারপরে আমি যেগুলো মুছে দিয়েছিলাম সেগুলো আবার বোর্ডে পুনরায় লিখলাম। দিয়ে বললো আপনাকে আর পড়ানোর দরকার নেই, আমরা বোর্ড থেকেই কোয়েশ্চেন করবো, যেটা আপনি বোর্ড ওয়ার্ক করেছেন। দিয়ে আমাকে বুঝতে বলা হয়। তারপরে আমাকে ওখান থেকে জিজ্ঞাসা করা হলো ল্যাকোলিথ কি, ফ্যাকোলিথ কি, ব্যাথোলিথ কি, কোন শিলায় ব্যাথোলিথ বেশি দেখা যায়, এগুলো জিজ্ঞাসা করা হলো। তারপরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে আম্লিক লাভা আর ক্ষারকীয় লাভার মেন পার্থক্য, মানে সবগুলো এক কথায়, মানে বেশি কথা বলবেন না, এক কথাই বলবেন, মেন পার্থক্য কি। তারপরে নেক্সট কোয়েশ্চেন ছিল নিঃসারী আর উদ্ভিদী আগ্নেয়শিলাকে কিভাবে পার্থক্য করবেন, কোন কোন পয়েন্টে বেসিসে পার্থক্য করা যায় সেটা। নেক্সট আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে গ্রানাইট তো একটা পাটালিক শিলা, তো গ্রানাইট শিলার ওই ওই উপাদানগুলো দিয়ে গঠিত, বা সেই উপাদানগুলো যখন বাইরে বেরিয়ে আসছে তখন সেটাকে আমরা কোন শিলা হিসেবে অভিহিত করব, মানে গ্রানাইট শিলার নিঃসারী রূপটি কি, মানে এই কোয়েশ্চেনটা ছিল। গ্রানাইট তো চেঞ্জ হয়ে তো নিচে হয়, কিন্তু রূপান্তরিত রূপ, কিন্তু গ্রানাইটের নিঃসারী রূপটা কি হবে।
আমি ওটা আনসার দিয়েছিলাম। তারপরে আমাকে বলা হয়েছিল তাহলে ব্যাসাল্টটা কোন শিলার নিঃসারী রূপ? এটা জিজ্ঞাসা করা হয়েছিল। নেক্সট আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারপরে ওই স্যার ছেড়ে দিয়েছিলাম। টোটাল বোর্ডে ৪ জন ছিলেন আমাদের। নেক্সট অন্য একজন স্যার ইয়ে দেখেছিলেন, মানে অন্য একজন স্যারকে কোয়েশ্চেন করতে বললেন। উনি হয়তো পেডোলজি ছিলেন। উনি জিজ্ঞাসা করলেন, পেডোলজি ইডাফোলজির মেন পার্থক্য কি? এক কথায় বলো। আর পেডন পলিপেডনের মধ্যে পার্থক্য কি? আর একটা কোয়েশ্চেন ছিল, মৃত্তিকার অম্লতা কমাতে গেলে কি করতে হবে? তারপরে উনি ছেড়ে দিলেন। তারপরে আরেকজন স্যারের কাছে গেল, করতে বললেন। উনি আমাকে প্র্যাকটিক্যাল থেকে কোয়েশ্চেন করেছিলেন যে টোপোসিটের সমভূমি অঞ্চল আর মালভূমি অঞ্চলকে তুমি কিভাবে পার্থক্য করবে, মানে কিভাবে আইডেন্টিফাই করবে? আর নদী সমভূমি অঞ্চলের নদী আর মালভূমি অঞ্চলের নদী কিভাবে পার্থক্য করবে? আর আমাকে নিত্যবহ নদী, অনিত্যবহ নদী কিভাবে দেখানো যায়? আর রিমোট সেন্সিং জিআইএস থেকে রাস্টার ডেটা, ভেক্টর ডেটা, পিক্সেল কি, এইগুলো জিজ্ঞাসা করা হয়েছিল। নেক্সট আরেকজন ম্যাডাম ছিলেন, উনি কোয়েশ্চেন করতে লাগলেন। উনি আমাকে থট থেকে কোয়েশ্চেন করেছিলেন, যেটা হচ্ছে বিহেভিয়ারাল জিওগ্রাফিটা কি, কোন প্রেক্ষাপটে আমাদের থটে এটা ইনক্লুডেড হয়েছিল, আর বিহেভিয়ারাল ম্যাট্রিক্স কি, ওই ম্যাট্রিক্সের মধ্যে কোন দুটো জিনিস মেনলি দেখানো হয়। এটা মানে কোয়েশ্চেন করেছিল। তারপরে আমাকে বলেছিল ঠিক আছে আসুন। আর এইটাই ছিল আমার অভিজ্ঞতা। আর মানে আমার ইন্টারভিউয়ের মাধ্যমে যেটুকু আমি এক্সপিরিয়েন্স করেছি, সেটুকু আমি তার পরিপ্রেক্ষিতে যদি আমি সাজেশন হিসেবে বলতে চাই, তাহলে কয়েকটা কথা আমি বলতে চাই। প্রথমত, ইন্টারভিউ বোর্ডটা একদম আনপ্রেডিক্টেবল। মানে ইন্টারভিউ বোর্ডে কোথা থেকে কি কোয়েশ্চেন হবে এটা কিন্তু বলা খুব মুশকিল। কারণ আমরাই দেখেছিলাম যে সেম বোর্ড আগের দিন যে স্ট্র্যাটেজি ফলো করে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, পরের দিন কিন্তু তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছিলো। মানে আমাদের একটা বোর্ডে যেমন আগের দিন শুধু ডেমো থেকেই কোয়েশ্চেন হচ্ছিল, কিন্তু পরের দিন ওনারাই ডেমো চয়েস করে দিচ্ছিলেন। এটা একটা ব্যাপার হয়েছিল। আর এই আমাদের 11-12 ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেমন একটা হয়েছিল কি, যে 4টে সেমিস্টার থেকে অনেক সময় এরকম ধরা হচ্ছিল যে 4টে সেমিস্টার থেকে একটা করে টপিক বলো, এবং সেখান থেকে তুমি, বা 4টে সেমিস্টারে কি কি ডোমেন রয়েছে তুমি বলো, এবং সেখান থেকে ওনারা চয়েস করে দিচ্ছিলেন। আর 9-10-এর ক্ষেত্রে তো আর সেমিস্টার নয়, তাহলে 9-10-এর ক্ষেত্রে আমাদের সিলেবাসটা খুব ভালো করে আত্মস্থ করে রাখতে হবে, যে 9-এ আমার কি কি ডোমেন আছে, কি কি সিলেবাস রয়েছে, আর 10-এ কি কি রয়েছে। এবং সেখান থেকে যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, যেহেতু এখন হাতে সময় রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমরা একটা ডেমনস্ট্রেশন নিজেদের মতো করে বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সে অনেকটাই সেফ থাকবে। ওই আমি ইচ্ছা মতো একটা দুটো বানিয়ে নিয়ে গেলাম, এটা না করে যদি আমরা, যেমন আমাদের ট্রেনে যেমন আমাদের বায়ুমণ্ডল রয়েছে, পরিবেশ ভূগোল থেকে যেমন বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, বহির্জাত প্রক্রিয়া থেকে নদী বা হিমবাহ কার্য রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমরা একটা বানিয়ে নিতে পারি, তাহলে সেটা অনেকটা বেটার হবে, মানে অনেকটা সেভ হবে আর কি। এটা একটা ব্যাপার। তাহলে অনেক সেফ থাকা যাবে। আর প্র্যাকটিক্যাল 11-12-এ যেমন একটা মেজর পোর্শন ছিল প্র্যাকটিক্যাল, আর 9-10-এ তো নেই, কিন্তু ছুঁয়ে ছুঁয়ে গেছে, কিন্তু তবুও ডিটেলে পড়া দরকার। যেমন 9-এ আমাদের স্কেল রয়েছে, 10-এ আমাদের টোপোসিট বা রিমোট সেন্সিং জিআইএস রয়েছে। তো যেহেতু সিলেবাস ওরা জিজ্ঞাসা করছে, ওরা কিন্তু অনেকে সিলেবাস জিজ্ঞাসা করছে যে কি সিলেবাসে কি কি আছে, তো সেক্ষেত্রে প্র্যাকটিক্যালের ওই পার্টগুলো একটু ডিটেলে দেখে যাওয়া দরকার বলে আমার মনে হয়। আর একটা যেটা 9-এর একটা চ্যাপ্টার রয়েছে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ বা গ্রহরূপে পৃথিবী, এগুলো তো আমাদের জেনারেলি আমাদের এসএসসি সিলেবাসে, বা মানে আমাদের এসএসসি পরীক্ষার যে সিলেবাসটা সেটার মধ্যে থাকে না। তাই ওই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু নানা রকম, মানে কি বলবে, একটু ঘোরানো কোয়েশ্চেন হয়। তো সেইটা ভালো করে একটু যদি চ্যাপ্টারটা দেখে যাওয়া হয়, তাহলে আমার মনে হয় মানে সুবিধা হবে আর কি। আর অবশ্যই সিলেবাসটা খুব ভালো করে দেখা, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি একটা নিজেদের ডেমো তৈরি করা যায়, তাহলে অনেক বেটার হবে। আর একটা বিষয় একটু অ্যাড করতে চাই আমি, সেটা হলো, মানে আমরা অনেকে ভাবি যে ইন্টারভিউয়ে গেলাম, আমি সব আনসার দিয়ে দিয়েছি, আমি প্রচুর নাম্বার পেয়ে যাবো। সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি ইন্টারভিউ বলতে এক্ষেত্রে এটা কিন্তু পার্সোনালিটি টেস্ট। মানে আমি রুমে ঢুকছি এবং রুমে বেরোচ্ছি, আর ওই মাঝখানের সময় সব কিছু নিয়ে, মানে আমি কিভাবে গেলাম, কিভাবে বসলাম, আমার অ্যাপ্রোচটা ওনাদের সামনে কীরকম, সেইটা কিন্তু খুব ম্যাটার করে। বা কিভাবে আমি আনসারগুলো দিচ্ছি, কিভাবে আমি বোর্ড ওয়ার্ক করছি, এই জিনিসগুলো খুব ম্যাটার করে।
যার জন্য মানে অনেকেরই ধারণা থাকে যে আমি তো সব আনসার দিয়ে দিয়েছি, কিন্তু আমাকে কেন কম নাম্বার ধরে। কিন্তু এবং টু দ্য পয়েন্ট আনসার দেওয়া। অনেক সময় ওরা বলে যে যখন জিজ্ঞাসা করা হচ্ছে শুধু মেন জিনিস এটা বলো, যে আমাকে যেমন প্রশ্নটা করা হলো যে ইডাফোলজি আর পেডোলজির মেন পার্থক্যটা তুমি বলবে, বাকি কথা মানে তখন আমার এক্সট্রা আমি জানলেও সেখানে কিন্তু বলার দরকার নেই। মানে ওনারা কি কোয়েশ্চেন করছেন সেটা বুঝে আনসার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর সেই সঙ্গে সঙ্গে মানে পুরো ওই সময়টার মধ্যে আমার অ্যাটিটিউড, আমার অ্যাপ্রোচ, আমার বলার ধরন সবটা নিয়ে কিন্তু ইন্টারভিউ ব্যাপারটা। তাই মানে আনসার দু একটা, সব আনসার সবার পক্ষে জানা তো সম্ভব না, আমরাও অনেক কিছুই জানি না, অনেক আনসার কোয়েশ্চেন থাকে, অনেক কিছুই অজানা থেকে যায়। সেটার থেকেও বড় কথা মানে নিজেকে মানে আমি জানি না আনসারটা, সেটাও আমি কিভাবে বলবো সেই ব্যাপারটাতেও কিন্তু নিজের অ্যাপ্রোচটা ঠিক রাখা, এইটা একটু মাথায় রাখাটা খুব দরকার সবার।